প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। আমি জিএম বিল্লাল হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি থেকে আজ আলোচনা করব কাজের ধারণা, ধ্রুব বল দ্বারা কৃত কাজ এবং কাজের মাত্রা ও একক সম্পর্কিত বিষয়। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখে নোট প্রস্তুত করবে, এবং কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে কাজের ধারণা থেকে শুরু করা যাক। কাজের ধারণা। কাজ বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে কোনো কিছু করাকে আমরা কাজ বলে বিবেচনা করি। যেমন যে হাঁটা বা কোনো বস্তু উপরে উঠানো, উপর থেকে নিচে নিয়ে যাওয়া বা মাটি কাটা, নৌকা চালানো, এই প্রভৃতি বিষয়গুলোকে আমরা সাধারণত কাজ বলে থাকি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সব কিছুকেই কাজের অন্তর্ভুক্ত করা যায় না বা কাজের স্বীকৃতি দেওয়া যায় না। শুধুমাত্র বিশেষ কয়েকটি ক্ষেত্র, যেমন বল এবং সরণের যে বিশেষ অবস্থা, এরকম একটি বিশেষ অবস্থাকে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হিসাবে অভিহিত করা হয়। তাহলে আমরা এখন জেনে নেব যে পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা কোনগুলোকে কাজ বলছি আর কোনগুলোকে আমরা কাজ বলতে পারি না। যেমন যদি বলা হয় যে একজন পাহারাদার, সে পাহারা দিচ্ছে, দাঁড়িয়ে যদি পাহারা দেয়, তাহলে তার কোনো স্মরণ ঘটে না, সুতরাং সে কোনো কাজ করতে পারছে না, বা পদার্থবিজ্ঞানের ভাষায় এটিকে কাজ বলা যায় না। যেমন একজন দারোয়ান যদি গেটে দাঁড়িয়ে থাকে, দেখে যে পাহারা দিচ্ছে, তাহলে এক্ষেত্রেও কোনো কাজ সম্পাদিত হবে না। একজন মাঝি নদীতে বা খালে যদি স্রোতে নৌকা যেতে থাকে, সেক্ষেত্রে ওই মাঝি যদি নৌকাটিকে ঠেলে ধরে রাখে, তাহলে তো তার কিছু শক্তি ব্যয় হবে। মনে হয় যেন সাধারণভাবে বোঝা যায় যে সে কোনো কাজ করছে, আসলে যেহেতু নৌকার স্মরণ হয় না, এই কারণে এক্ষেত্রেও কোনো কাজ হবে না। আবার যদি একটি দেয়ালকে যদি আমি সজোরে ঠেলে রাখি বা বল প্রয়োগ করি, দেয়ালের কি কোনো স্মরণ ঘটে? না, দেয়ালে স্মরণ ঘটে না। যদি স্মরণ না ঘটে, এই ক্ষেত্রেও কোনো কাজ হবে না। আবার ধরো বড় একটি পাথরখণ্ডকে আমি উপরে ওঠানোর চেষ্টা করছি বা কোথাও নিয়ে যাব, সেক্ষেত্রে আমি বল প্রয়োগ করলাম কিন্তু পাথরটিকে উঠাতে পারলাম না, মনে হচ্ছে আমি কাজ করেছি, কিন্তু আসলে এক্ষেত্রেও কোনো কাজ হবে না। তো বল এবং বলের সাথে যদি স্মরণ হয় বা বল প্রয়োগে যদি স্মরণ সংগঠিত হয়, তাহলেই আমরা বলতে পারবো যে এক্ষেত্রে কাজ হয়েছে। অর্থাৎ কাজ হওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো থাকবে, বল থাকতে হবে, বলের দিকে স্মরণ থাকতে হবে, এবং বল এবং স্মরণের একটি বিশেষ অবস্থা বা কোণের উপরে এটি নির্ভর করে। যেমন বল এবং স্মরণ যদি লম্ব বরাবর হয়, মধ্যবর্তী কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রেও কোনো কাজ সংগঠিত হবে না। যেমন একটি গাড়িকে যদি আমি ঠেলে ছেড়ে দিই, তাহলে কি ঘটনা ঘটে? ছেড়ে দেওয়ার সাথে সাথে সেখানে আর কোনো প্রযুক্ত বল থাকে না, অর্থাৎ বলের মান শূন্য হয়ে যায়। বলের মান যদি শূন্য হয়, তো স্মরণ হলেও তখন কোনো কাজ সংগঠিত হবে না। আবার যেদিকে বল প্রয়োগ করা হয়, স্মরণ যদি তার সমকোণে হয়, সেক্ষেত্রেও কাজ হবে না। যেমন আমি যদি কোনো একটা বস্তু সোজা মেঝের সাথে অনুভূমিক বরাবর নিয়ে যাই, তাহলে স্মরণটা হয় কি? মেঝের বরাবর, কিন্তু অভিকর্ষ বল ওই বস্তুটিকে কি করে? ভূমির দিকে টেনে ধরে। তো সেক্ষেত্রে কি হয়? যে দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়। 90 ডিগ্রি হয়ে গেলে তখন এক্ষেত্রেও আমরা এটিকে কাজ হিসেবে বিবেচনা করতে পারি না। যেমন কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে কি হয়? বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, কেন্দ্রমুখী বলের কারণেই বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তো বৃত্তাকার পথে যদি ঘোরে, সেক্ষেত্রে তার স্মরণ হয় হলো স্পর্শক বরাবর, এবং কেন্দ্রমুখী যে বল, এই বলটা হয় হলো কেন্দ্রের দিক বরাবর। সেক্ষেত্রেও কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ এবারও কোনো প্রকার কাজ হলো না। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা জানতে পারলাম যে সব কিছু করাকেই আমরা কাজ বলবো না, শুধুমাত্র বল এবং যদি স্মরণ সংগঠিত হয় একটি বিশেষ অবস্থার মাধ্যমে, শুধুমাত্র সেগুলোকে কাজ হিসেবে বিবেচনা করি। তো এই ছিল মোটামুটি কাজের ধারণা। এখন আমরা
জানার চেষ্টা করব যে ধ্রুব বল দ্বারা কৃত কাজটা কি, কাজ বা ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ধ্রুব বল দ্বারা কৃত কাজ বা সম্পাদিত কাজ, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, ধ্রুব বল দ্বারা কৃত কাজ জানার আগে আমাদেরকে জানতে হবে যে ধ্রুব বল কি এবং পরিবর্তনশীল বল কি। ধ্রুব বল মানে হলো ধ্রুব অর্থাৎ কনস্ট্যান্ট, যে বলের মান সরণের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না, অর্থাৎ সরণ যাই হোক না কেন, সরণ যদি বাড়াতে থাকি বা কমাতে থাকি সেক্ষেত্রে বলের মানের কোনো পরিবর্তন হয় না, সেই ধরনের বলকে আমরা বলবো ধ্রুব বল। যেমন ধরো এখানে একটি বস্তু আছে, এই বস্তুটাকে আমি এই দিকে বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগ করলাম, তাহলে এই বস্তুটি যদি ধরে নিলাম 2 মিটার সরণ হলো, তাহলে প্রথমে বলের মান যদি 10 নিউটন থাকে, 2 মিটার দূরে অতিক্রম করার পরেও তখন বলের মান থাকবে 10 নিউটন। আবার 2 মিটার অতিক্রম করার পরেও বলের মান থাকবে 10 নিউটন। আবার 2 মিটার অতিক্রম করার পরেও বলের মান থাকবে 10 নিউটন। অর্থাৎ বলের মানটা সরণের অপেক্ষক নয়। সরণের অপেক্ষক নয় মানে সরণের উপর নির্ভরশীল নয়। সরণ যাই হোক না কেন বলের মান স্থির থাকবে বা একই মান থাকবে, সেই ধরনের বলকে আমরা বলি ধ্রুব বল। এখানে আমরা এই ধ্রুব বলের সাহায্যে কৃত কাজ হিসাব করব। তার আগে আমরা এখন জেনে নেব যে আসলে কোন বলগুলো পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল হলো সরণের অপেক্ষক। সরণের অপেক্ষক মানে কি? সরণের সাথে সাথে যে বলের মান পরিবর্তিত হয় তাকে আমরা বলবো পরিবর্তনশীল বল। যেমন আমি যদি কয়েকটি উদাহরণ দিই, তোমরা বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবে। যেমন মহাকর্ষ বলের ক্ষেত্রে দুটি ভর ছিল, একটা হলো m1 আর একটা হলো m2 ভরের দুটো বস্তু পরস্পর F বলে যদি ক্রিয়ারত থাকে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল হয় সেই আকর্ষণ বলের মান হয় F সমান মধ্যবর্তী দূরত্ব যদি r হয় F সমান g m1 m2 বাই r স্কয়ার। এখানে দেখো বস্তুর ভর এবং মহাকর্ষীয় ধ্রুব, এক্ষেত্রে দেখো Fটা কিসের উপর নির্ভর করে? এখানে Fটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দেখো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হলো দূরত্ব বাড়লে বলের পরিমাণ কমে যায়, আবার দূরত্ব যদি কমে সেক্ষেত্রে বলের মান বেড়ে যায়। তাহলে এখানে যে বল, এই বলটি দেখো এই দূরত্বের উপর নির্ভর করে, অর্থাৎ দূরত্ব কম বেশি করলে বলের মান পরিবর্তিত হয়ে যায়। তাহলে এটি কি বল? এটি হলো একটি পরিবর্তনশীল বল। একইভাবে এটা ছিল মহাকর্ষ বল। কুলম্ব বলের কথা যদি আমরা চিন্তা করি, যে দুটো চার্জ থাকে, একটা হলো Q1 আর একটি চার্জ হলো Q2, এরা পরস্পর যদি r মিটার দূরত্বে থাকে সেই ক্ষেত্রে কুলম্ব বল F সমান হবে 1/4 পাই এপসাইলন নট k Q1 Q2 বাই r স্কয়ার। এখানেও দেখো F এর মানটা কি? দূরত্বের উপর নির্ভর করে। তাহলে মহাকর্ষ বল এটা হলো কুলম্ব বল। মহাকর্ষ বল, কুলম্ব বল। আবার যদি বলি স্প্রিং বলের জন্য কৃত কাজ, যেমন একটি স্প্রিং ধরো একটি স্প্রিং আছে, এই স্প্রিংকে যদি এদিকে বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? স্প্রিংটি আবার প্রসারিত হয়ে যাবে। কিন্তু স্প্রিং এর একটি প্রত্যয়ী বল আছে, অর্থাৎ সে আগের অবস্থায় ফিরে আসতে চায়, এই দিক বরাবর বল প্রয়োগ করে। আমি এইদিকে বল প্রয়োগ করলাম আর স্প্রিং কি করে? তার বিপরীত দিকে বল প্রয়োগ করে। এই যে সরণ হয়, x পরিমাণ যে সরণ হলো, এই সরণটা আবার কিসের সমান? প্রযুক্ত বলের F সমান -kx। এটি হলো স্প্রিং ধ্রুব। দেখো এটা যদি, তাহলে কি Fটা কি x এর উপর নির্ভর করে। x এর বিভিন্ন মানের জন্য
বলের মান পরিবর্তিত হবে, অর্থাৎ এক্ষেত্রেও এটি একটি পরিবর্তনশীল বল। তো আমরা এখন শিখব যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। তাহলে যে বল সরণের অপেক্ষক নয়, অর্থাৎ সরণ পরিবর্তন হলেও যে বলের কোনো মানের কোনো পরিবর্তন হবে না, সেই বল। তো কাজের সংজ্ঞা আমরা লিখব যে কোনো একটি বস্তুর উপর কোনো বল প্রয়োগ করলে বলের অভিমুখে মানে বলের অভিমুখে বস্তুটি কিছুটা সরণ হলে তাকে তখন কাজ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে কাজের সংজ্ঞা কি দাঁড়াচ্ছে যে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। বল এবং বলের দিকে সরণের উপাংশের যে মান, এই দুটোর গুণফলকে বলা হয় কাজ। আমরা একটি চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব। দেখো এখানে ধরো একটি বস্তু আছে, বস্তুটিকে যদি F বল প্রয়োগ করে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে সরণ হলো কত? বলের প্রয়োগ বিন্দু থেকে এখান থেকে এই পর্যন্ত, এটা হলো সরণ আর এটা হলো বল। তাহলে F বল প্রয়োগ করায় বলের দিকে সরণ হলো S। তাহলে কাজকে আমরা W দ্বারা প্রকাশ করি, তাহলে কাজ কি হবে? কাজ হবে হলো বল গুণ সরণ হলো কত? বলের দিকে সরণ হলো S, তাহলে W সমান Fs। F হলো বল, এর একক নিউটন, S হলো সরণ, একক মিটার, W হলো কাজের একক হলো জুল। এখন যদি এরকমের হয় যে একটা বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করা হলো বস্তুর সরণ সেই দিকে না হয়ে যদি সরণের দিকের সাথে একটি নির্দিষ্ট কোণে সরণ হয়, তখন কি হবে? দেখো এই ধরো একটি বস্তু, এই বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো, কিন্তু তার সরণ হলো S, সরণ হলো এটা হলো S, কত কোণে? থিটা কোণে সরণ হলো। একটি বস্তুর উপর F বল প্রয়োগ করলাম, তাতে তার সরণ হলো S পরিমাণ সরণ হলো। তাহলে কি হবে? তখন কাজ হবে কি? বল এবং সরণ, কাজ হবে হলো সরণ এবং সরণের দিকে বলের যে উপাংশ, আমরা ভেক্টর অধ্যায়ে উপাংশ সম্পর্কে ধারণা নিয়েছিলাম। সেখানে দেখো F এর উপাংশ কি হবে? উপাংশ হবে যদি এখানে একটি আলো ফেলা হয়, অর্থাৎ F এর যে ছায়া S এর উপর পড়ে সেটি হলো F cos θ, অর্থাৎ F cos θ মানে হলো S এর দিকে F এর উপাংশ। তাহলে এই অংশটার মান হবে F cos θ। বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সরণের দিকে বলের উপাংশ হলো F cos θ। এটা আমরা অন্যভাবেও বের করতে পারি, যেমন আমরা জানি cos সমান কি? cos সমান হলো, এটাকে আমরা যদি বলি যে OPM, cos সমান কি? ভূমি বাই
অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? ভূমি দেখো কোণের বিপরীতটা হলো লম্ব, আর সবথেকে বড় বাহুটা হলো অতিভুজ, আর এই নিচেরটা হলো ভূমি। OM বাই হলো OP। তাহলে OM সমান কি দাঁড়ায়? OM সমান হলো OP cos থিটা। তো আমরা এই উপাংশ বের করছি OM সমান OP cos থিটা। OP সমান কি আবার F, তাহলে F cos থিটা। F cos থিটা হলো সরণের দিকে বলের উপাংশ। তাহলে এই ক্ষেত্রে যদি বলের দিকে সরণ না হয়ে একটি নির্দিষ্ট কোণে সরণ হয়, তখন আমরা কাজটি কিভাবে বলবো? যে এখানে হলো সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ ইনটু সরণ। তাহলে দেখো সরণের দিকে বলের উপাংশ, সরণ, এখানে সরণ হলো S, আর সরণের দিকে সরণ হলো S, এখান থেকে একটু হলো সরণ S, আর সরণের দিকে বলের উপাংশ হলো OM। আমরা OM বের করলাম F cos থিটা। তাহলে এখন এখানে লিখব সরণের দিকে বলের উপাংশ হলো F cos থিটা ইনটু সরণ হলো S। এটাকে আবার আমরা লিখতে পারি F of S cos থিটা। F of S cos থিটার আবার কি? দেখো এটা হলো বল গুণ S cos থিটা। এই S এর যে সরণের cos উপাংশ, অর্থাৎ বলের দিকে সরণের যে উপাংশ সেটি হবে S cos থিটা একই ভাবে। তাহলে এটা হলো S cos থিটা হলো বলের দিকে সরণের উপাংশ। এভাবে আমরা কাজকে সংজ্ঞায়িত করব। তাহলে F S cos থিটা, W সমান Fs cos থিটা। আবার ভেক্টর দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে আমরা করছিলাম যে ভেক্টর রাশির স্কেলার গুণন কি ছিল, যে দুটো ভেক্টর রাশির স্কেলার গুণন হলো A ডট B। যদি দুটো ভেক্টর হয় তাহলে তার স্কেলার গুণন হবে AB cos থিটা। অনুরূপভাবে দেখো Fs cos থিটা থেকে আমরা কি লিখতে পারি? F ডট S। তাহলে যেহেতু ডট গুণনের মাধ্যমে আমরা কাজ পাই, আমরা ডট গুণন বা স্কেলার গুণন থেকে আমরা শিখছিলাম যে দুটো ভেক্টর রাশির যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়। এক্ষেত্রে F বল ভেক্টর রাশি, S ও ভেক্টর রাশি। তাহলে এই দুটো ভেক্টর রাশির ডট গুণনের ফলে আমরা যে রাশিটি পাবো সেই রাশিটি হবে একটি স্কেলার রাশি। তাহলে কাজ একটি স্কেলার রাশি। এখন কাজের মাত্রা ও একক নিয়ে আলোচনা করব। কাজের মাত্রা ও একক। মাত্রা, কাজ W সমান Fs cos থিটা। cos থিটার মাত্রা নেই, তাহলে এখানে কি বল এবং সরণ, বল সমান P, F সমান ma, এখানে থাকলো S। এটা হলো ভর, এই হলো ত্বরণ, আর এটা হলো সরণ। ভরের মাত্রা হলো m, ত্বরণ হলো l, ইনভার্স 2 ইনটু l, l স্কয়ার। তাহলে কাজের মাত্রা হলো m l স্কয়ার t ইনভার্স 2। একক, কাজের একক হবে বলের একক এবং সরণের একক। বলের একক নিউটন, সরণের একক হলো মিটার, অর্থাৎ কাজের একক জুল। এখন 1 জুল কাকে বলে? আমরা 1 জুলকে কিভাবে সংজ্ঞায়িত করব? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে
যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দু বলের প্রয়োগ বিন্দু 1 মিটার সরণ হয়, তখন সম্পাদিত কাজকে এক জুল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তো তোমরা আজকে যতটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝেছো। এরপরে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।